এই অস্থিরতা কোন নিরপেক্ষতার লক্ষণ? জামাত তোষণের মাধ্যমে তিনি যদি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে চান, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যারা জামাত করে না, জামাত ঘেঁষা বা ইসলামী দল করে না, তাদের কাছে প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এটির জবাবও প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে এই বাংলার মাটিতেই। আসসালামু আলাইকুম, লেটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, 13 জুনের লন্ডন বৈঠকের আলোচনা এখনো দেশের রাজনৈতিক মহলে জোরে সোরে চলছে। আপনারা জানেন, জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক চলছে সেটিতে গতকালকে যোগ দেয়নি জামাতে ইসলামী বাংলাদেশ। কারণ হিসেবে তারা জানিয়েছে, 13 জুন লন্ডন বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আলোচনার প্রেক্ষিতে যে যৌথ বিবৃতি এবং সংবাদ সম্মেলন হয়েছে, এটিতে তারা একটু নাখোশ হয়েছেন, মন খারাপ করেছেন। এটি নিয়ে আগেও আমরা কথা বলেছি, কিন্তু ধারণা করা হয়েছিল এটি শেষ হয়ে যাবে। প্রধান উপদেষ্টা দেশে ফিরে এসেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়ে থাকতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা যোগ না দিয়ে এটি পুরো জাতিকে ভালো করে জানালেন যে আমরা অভিমান করেছি। তবে আসার খবর এই যে আমাদের প্রধান উপদেষ্টা জামাত ইসলামী অভিমান করবে আর তিনি কি চুপ করে বসে থাকতে পারেন? তিনি নিজে ফোন করে তাদের অভিমান ভাঙিয়েছেন। জামাত ইসলামী তার প্রতি অভিযোগ তুলেছে যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন। এখন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারালে আগামীতে নির্বাচনটি করবেন কি করে? তিনি তড়িঘড়ি করে ফোন করেছেন, তাদেরকে অভিমান ভাঙিয়েছেন। কি বলেছেন সেই আলোচনাটি তো আর আমাদের জানবার সুযোগ নেই। জামাতে ইসলামী আজকে যে মুলতবি বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের, সেখানে তারা অংশ নিয়েছেন। আজকের দিনেও কিন্তু একটি ঘটনা ঘটেছে, সেটি একটু শেয়ার করব। একটু শুরু থেকে যদি বলি যে লন্ডন বৈঠকে তো তারা সাধুবাদ জানিয়েছিল, বলেছিল যে এটি অত্যন্ত ইতিবাচক একটি বার্তা। যৌথ বিবৃতি এবং সংবাদ সম্মেলনের প্রতিবাদে তারা যে বললাম জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সভা বয়কট করেছিলেন, এটিকে তারা বলছেন প্রতীকী বয়কট, তাদের অভিযোগ অভিমানটা জানানোর জন্য। এটি জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কেন? এটি তারা মনে করছেন যে লন্ডন বৈঠকে যে ঘোষণা হয়েছে, যৌথ বিবৃতি এবং যে সংবাদ সম্মেলন হয়েছে, ওই ঘোষণাটি তাদের মনে হয়েছে যে সরকার, অর্থাৎ সরকার প্রধান প্রফেসর ইউনূস জামাতকে উপেক্ষা করেছেন, মানে তাদেরকে উপেক্ষা করা হয়েছে এমনটি তারা বলছেন। এবং এর প্রতিবাদ স্বরূপই তারা এই গতকালকের সংলাপে বা বৈঠকে তারা যোগ দেননি। জামাতের নায়েবে আমির কথাটি বলছেন যে বৈঠকে, লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য যে তারিখ নিয়ে আলোচনা হয়েছে, এটি নিয়ে তাদের আপত্তি নেই। কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে জামাতের আমির এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে বলেছিলেন যে রমজানের আগে নির্বাচন হতে পারে। কিন্তু এবার তাদের আপত্তিটা হচ্ছে এই জায়গায়, লন্ডনে বসে এটি কেন তিনি ঘোষণা করলেন? এটি দেশে ফিরে এসে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অর্থাৎ তাদের সঙ্গে বা অন্য আরো কয়েকটি দলের সঙ্গে আলোচনা করে যদি এটি করতেন, তাহলে তাদের আপত্তি থাকতো বলে মনে হয় না। অথবা তখন আবার তারা কি বলতেন সেটি তো স্পষ্ট নয়। তাহের বলছেন যৌথ বিবৃতিকে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, এটি তিনি বলছেন। বিভিন্ন দেশে সরকারের সঙ্গে প্রধান বিরোধী দল বা সংসদে প্রতিনিধিত্বকারীদের সঙ্গে যৌথ বিবৃতি হয়, এটি তিনি স্বীকার করছেন। বাংলাদেশে 100-র বেশি দল আছে, তাহলে তো প্রধান উপদেষ্টা যার যার সঙ্গে কথা বলবেন, অর্থাৎ যেই যেই দলের সঙ্গে কথা বলবেন এরপরে একটি যৌথ বিবৃতি দিতে হবে, এটি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন। এবং তিনি বলছেন যে এটি নজিরবিহীন এবং এটি প্রপার ছিল না যেটি লন্ডনে করা হয়েছে। এতে মনে করছেন অন্যান্য দল বিব্রত হয়েছে। তো এটি নিশ্চিত অন্য দল বিব্রত হোক বা না হোক, জামাতে ইসলামী বিব্রত হয়েছে, অর্থাৎ তারা নিজেদেরকে একটু ছোট বা পিছিয়ে পড়া হয়তো মনে করেছে। তিনি স্পষ্ট করছেন যৌথ বিবৃতি এবং সংবাদ সম্মেলনেই আমাদের আপত্তি, যেটি বলছিলাম যে গুরুত্ব হয়তো কমে গেছে তারা মনে করছেন। এবং তিনি বলছেন আমাদের মনে হয়েছে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন, এভাবে চলতে থাকলে সংস্কার কমিশন খুব এগোতে পারবে না। তো এই যখন অবস্থা, তখন তারা গতকালকের বৈঠক
বয়কট করলেন। পেরেশান হয়ে গেলেন প্রধান উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন। সেটি জানা গেল কিভাবে? আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরি বলছেন, গতকাল সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জামাতের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের জামাতের আমিরের সঙ্গেও প্রধান উপদেষ্টা কথা বলেছেন। তখন তিনি বলছেন, আমরা আমাদের কথা বলেছি, উনি মানে প্রধান উপদেষ্টা কিছুটা অনুধাবন করতে পেরেছেন, হয়তো এখনো পুরোপুরি পারেননি। তিনি আশ্বস্ত করেছেন, অর্থাৎ প্রফেসর ইউনূস আশ্বস্ত করেছেন ওনার সরকার নিরপেক্ষ, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ঝুঁকে নেই, আগামী দিনে এসব ব্যাপারে স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং যত্নবান হবেন। এ পরিপ্রেক্ষিতে আমরা আজকের বৈঠকে এসেছি। স্বীকার করতে দ্বিধা নেই, সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে জামাত ইসলামী বাংলাদেশ সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে তারা সরকারে নেই বটে, কিন্তু জনমনে এই ধারণা প্রতিষ্ঠিত যে সরকারের বিভিন্ন স্তরে জামাতে ইসলামী তাদের পছন্দের ব্যক্তিদের বসিয়েছে, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায় এবং তারা যেভাবে চাইছে সেভাবেই প্রধান উপদেষ্টা কাজ করছেন বা সরকার পরিচালনা করছেন। এটি জনমনে এমন ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। প্রশ্ন এমন উঠতেই পারে যে একটি বিশেষ দল অভিমান করলো আর প্রধান উপদেষ্টা ফোন করবেন, এতে অন্যায়ের কিছু নেই। মানে এতে একটি জিনিস হয়তো বোঝা যায় যে আসলে সরকারে প্রভাবশালী কে। আমরা জানি এনসিপি, বিএনপি, অন্যান্য অনেক দল মিলে প্রফেসর ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং তার সরকার কাজ করছে। কিন্তু এটি বোঝা গেছে প্রফেসর ইউনূসের যে ভূমিকা গতকালকের, যে জামাত না এলে হয়তো সর্বনাশটা হয়ে যাবে, বিপদটা হয়ে যাবে, তিনি হয়তো আর সামাল দিতে পারবেন না। যাই হোক, তো ওনার নিরপেক্ষতা জামাতের মান ভাঙানোর মধ্য দিয়ে নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয়েছে, এটি বোঝা যাচ্ছে। আজকের বিষয়টি একটু বলি। আজকে যখন ঐকমত্য কমিশনের এই বৈঠক চলছিল, জামাতের 3 জন প্রতিনিধি তাতে বক্তব্য রেখেছেন, কথা বলেছেন তাদের, এবং এই বৈঠকের সংবাদ সূত্র থেকেই জানা গেল যে তারা প্রাসঙ্গিক কথা বলেছেন, অপ্রাসঙ্গিক কথাও বলেছেন। কিন্তু অন্য দলের প্রতিনিধিরা যখন কথা বলতে গেছেন সেই জায়গাটিতে তারা বাধা দিয়েছেন, বাগড়া দিয়েছেন এবং এটি নিয়ে কথা বলতে গিয়ে এক ধরনের বাদানুবাদ সেখানে হয়েছে। এর এক পর্যায়ে সিপিবি, গণফোরাম এবং 12 দলীয় জোট সেখান থেকে ওয়াকআউট করেছে। জানি না প্রধান উপদেষ্টা তাদেরকে ফোন করেছেন কিনা, মনে হয় না, কারণ এই কমিশনে বৈঠকে যারা ছিলেন এখান থেকেই 2 জন প্রতিনিধি, সম্ভবত বদিউল আলম মজুমদার এবং আলী রিয়াজ, তারা গিয়ে তাদেরকে মানিয়ে আবার বৈঠকে ফিরিয়ে এনেছেন। তো আজকের ঘটনাটি কি? বৈষম্যের অভিযোগ তুলে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, 12 দলীয় জোটের সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম। ওই যে বললাম, পরে ঐকমত্য কমিশনের আশ্বাসে বৈঠকে তারা ফিরে এসেছেন। কি হয়েছিল? রহিন হোসেন প্রিন্স বলছেন, জামাতে ইসলামীর 3 জন কথা বলেছেন, আমাদের একজন কথা বলতে গেলে তাকে বাধাগ্রস্ত করা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, ওনারা সেটা নোট নিয়েছেন, এ কারণেই আমরা আবার সংলাপে ফিরে যাচ্ছি। শাহাদাত হোসেন সেলিম বলছেন, আমরা যখন কথা বলেছি তখন আমাদের থামিয়ে দেওয়া হয়। জামাত ইসলামীর নেতা অপ্রাসঙ্গিক কথা বলছিলেন, তখন আমি বললাম এটা প্রাসঙ্গিক নয়, তখন তিনি বলেছেন আপনি কতজন লোককে প্রতিনিধিত্ব করেন। দর্শক, রাজনীতি যখন এই পর্যায়ে এসে যায় বুঝতে বাকি থাকে না জামাত ইসলামী এখন বিরোধী কাতারে নেই, জামাত সরকারে আছে। এই ধরনের কথা আওয়ামী লীগকে আমরা বলতে শুনেছি। সরকারে থাকলে কণ্ঠে এই ধরনের জোর কাজ করে। জামাত ইসলামীর জোরটি কি? জামাত ইসলামীর সঙ্গে কয়জন লোক আছে? যথাযথ পরীক্ষা হলে তা কেমন করে প্রমাণিত হবে, কি প্রমাণিত হবে, এটি তারা বুঝুন না বুঝুন বাংলাদেশের জনগণ জানে। একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ সুবিধা নিয়ে একটি সরকারের সঙ্গে মিশে এই ধরনের বক্তব্য দেয়া, এটি কতটা গণতান্ত্রিক আচরণ সেটিও প্রশ্ন রাখে। এখন আমি শেষ করি যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থাকুন, এটি আমরা চাই। তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকেই তুলেছেন, বিএনপির অনেক নেতা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা কিন্তু দেখিনি প্রধান উপদেষ্টাকে পরিমরি করে তাদেরকে ফোন করে তার নিরপেক্ষতার প্রমাণ দিতে। জামাতে ইসলামী যখন একটুখানি ইঙ্গিত দিয়েছে আমরা আপনার আচরণে একটু রুষ্ট হয়েছি, তিনি কিন্তু অস্থির হয়ে গেছেন।
এই অস্থিরতা কোন নিরপেক্ষতার লক্ষণ? জামাত তোষণের মাধ্যমে তিনি যদি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে চান, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যারা জামাত করে না, জামাত ঘেঁষা বা ইসলামী দল করে না, তাদের কাছে প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এটির জবাবও প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে এই বাংলার মাটিতেই। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।